সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন অর্থাৎ কেমিক্যাল বন্ডের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতা। আসলে আমি টিউশনিতে থাকা অবস্থায় তোমাদের মধ্যে প্রায় যোজ্যতা ইলেকট্রন এবং যোজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে এবং এদের সংজ্ঞাগুলোর ক্ষেত্রে তোমরা প্রায় একটু কনফিউশন সৃষ্টি করো এবং সঠিকভাবে বলতে পারো না। সবাই না, কেউ কেউ আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি আসলে লক্ষ্য করা যায়। তো আমি আজকে আপনাদের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এবং যোজ্যতা সম্পর্কে একটি পূর্ণ ধারণা দেব। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন আমরা কিভাবে নির্ণয় করব, যোজ্যতা ইলেকট্রনের আসলে সংখ্যা কি, যোজনী যোজ্যতা আমরা কিভাবে নির্ণয় করব এবং যোজনী যোজ্যতার সংখ্যা কি, এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো আজকের নোটটি আমি সাজিয়েছি। তো নোটটি সাজানোর পেছনে অনেক সোর্স থেকে আমি তথ্য নিয়েছি। তো যেসব সোর্স থেকে আমি তথ্য পেয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করতেছি এই সম্পূর্ণ যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী যোজ্যতার যে সম্পূর্ণ নোটটি আমি আপনাদের দিব, এটা থেকেই আপনারা যোজ্যতা ইলেকট্রন এবং যোজ্যতা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন। আর কখনোই যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতা সংখ্যা কি এবং এগুলো কিভাবে নির্ণয় করা যায় সেগুলো কখনোই ভুল হবে না। তো আমরা শুরু করি যে যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। অর্থাৎ আমরা যদি কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে চাই, তাহলে সেই মৌলটির আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পর যদি আমরা দেখি শেষ কক্ষপথে দেখতে হবে যে শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকেই অর্থাৎ শেষ কক্ষপথের মোট ইলেকট্রনগুলোকেই আমরা বলবো ওই মৌলটার যোজ্যতা ইলেকট্রন। তো যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে অর্থাৎ অক্সিজেনের যদি যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে চাই, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, অর্থাৎ 1s2 2s2 2p4। তো এখানে আমরা দেখতেছি এখানে সর্বশেষ কক্ষপথ 2, ঠিক আছে। এবং সর্বশেষ কক্ষপথে এখানে 4+2 অর্থাৎ 6টি ইলেকট্রন আছে। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে এখানে 4+2 অর্থাৎ মোট 6টি ইলেকট্রন আছে। তাহলে আমরা কি বলছি যে কোনো মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখি যে শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তাদের যোগফলটাকে আমরা কি বলবো, ওই মৌলটার যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখানে অক্সিজেন মৌলটির ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতেছি এখানে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। তাহলে এই 6টি ইলেকট্রনই যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো শেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে 6টি, ঠিক আছে। এখন যদি আমরা ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করি, তাহলে কি হবে, এখানে 2টি কক্ষপথ আছে। তো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে। তো প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন এবং শেষ কক্ষপথে বা 2 নম্বর কক্ষপথে আছে 6টি ইলেকট্রন। তো 1 2, তারপর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন। তো 1 2 3 4 5 6। তো এখানে আমরা দেখতেছি যে শেষ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। তাহলে শেষ কক্ষপথে মোট 6টি ইলেকট্রন আছে। তাহলে আমরা বলতে পারবো যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন এখানে 6টি, ঠিক আছে। তো আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি যার মাধ্যমে আমরা যোজ্যতা ইলেকট্রনের কনসেপ্টটা সহজে ক্লিয়ার করতে পারবো এবং বিস্তারিত হবে আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p3, ঠিক আছে। তাহলে এখানে আমরা সর্বশেষ কক্ষপথ দেখতেছি 3। তাহলে সর্বশেষ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন আছে, 3 + 2 5টা।
তাহলে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা 5টি। আর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাটাই কি ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন না? হ্যাঁ, তাহলে হচ্ছে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত হবে? 5 হবে। আবার যদি আমরা ডায়াগ্রাম পদ্ধতিতে দেখি তাহলে আমরা দেখব যে হচ্ছে এখানে কক্ষপথ আছে 3টি, 1টি, 2টি, 3টি। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, 1 2। দ্বিতীয় কক্ষপথে আছে হচ্ছে এখানে দ্বিতীয় কক্ষপথে আছে 8টি। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8। আবার হচ্ছে তৃতীয় কক্ষপথে আছে 5টি, অর্থাৎ এখানে হচ্ছে 1 2 3 4 5। তাহলে আমরা সর্বশেষ কক্ষপথে দেখতেছি এখানে মোট 5টি ইলেকট্রন আছে। আর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রনকে কি বলা হবে? ওই মৌলটার যোজ্যতা ইলেকট্রন বলা হবে। যেহেতু এখানে সর্বশেষ কক্ষপথে সর্বমোট 5টি ইলেকট্রন আছে, সেহেতু আমরা বলতে পারবো যে হচ্ছে ফসফরাস মৌলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5টি। ঠিক আছে, এখন যদি আমরা আরেকটি উদাহরণ নেই যে হচ্ছে সিলিকনের ক্ষেত্রে কি, যে সিলিকনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হলো 14। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি সর্বশেষ কক্ষপথ হলো এই কক্ষপথটা, 3 নম্বর কক্ষপথ। ঠিক আছে, তাহলে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা আমরা দেখতেছি? 2 আর 2 4। তাহলে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা কত? 4। ঠিক আছে, তাহলে এই 4টাই কি হবে? সিলিকনের যোজ্যতা ইলেকট্রন হবে না? হ্যাঁ, 4 হবে সিলিকনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তো আমরা যদি ডায়াগ্রাম পদ্ধতিতে দেখি তাহলে আমাদের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে এবং তৃতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। তাহলে কক্ষপথ 3টি হবে। তো হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টি, 2 3 4 5 6 7 8 8টি। তৃতীয় কক্ষপথে কয়টি আছে? 4টি আছে, 1 2 3 4। তাহলে আমরা দেখতেছি সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টি আছে? 4টি। তাহলে সিলিকন মৌলের যোজ্যতা ইলেকট্রন কত হবে? 4টি হবে। তো চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি। এখন আমরা উদাহরণ দেখব গ্যালিয়ামের। তো হচ্ছে গ্যালিয়ামের ক্ষেত্রে গ্যালিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 31, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p1। তো এখানে সর্বশেষ কক্ষপথ হলো 4 নম্বর কক্ষপথ। তো এখানে মোট ইলেকট্রন আছে 2 আর 1 3। তাহলে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টি আছে? 3টি আছে। তো এই মোট ইলেকট্রন সংখ্যাটাই কি হবে? ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন হবে না? তাহলে গ্যালিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 3 হবে। আবার যদি আমরা ডায়াগ্রাম পদ্ধতিতে একটু লক্ষ্য করি, যে ডায়াগ্রাম পদ্ধতিতে এখানে কক্ষপথ কয়টি হবে? 4টি হবে। তো হচ্ছে 4টি নেওয়া হয়েছে। তো হচ্ছে প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, 3 নম্বর কক্ষপথে থাকবে 18টি ইলেকট্রন, 4 নম্বর কক্ষপথে থাকবে 3টি ইলেকট্রন। তো এইভাবে নেওয়া হয়েছে। প্রথম কক্ষপথে 2টা নেওয়া হয়েছে, তৃতীয় কক্ষপথে 8টি নেওয়া হয়েছে, তৃতীয় কক্ষপথে হচ্ছে 18টি নেওয়া হয়েছে এবং হচ্ছে চতুর্থ কক্ষপথে 3টি নেওয়া হয়েছে। তো এখানে দেখো আমরা দেখতেছি যে সর্বশেষ কক্ষপথে এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টি। তাহলে কি আমরা বলতে পারবো যে হচ্ছে সুতরাং গ্যালিয়াম মৌলের যোজ্যতা ইলেকট্রন 3টি। ঠিক আছে, তো আমরা আরো কিছু উদাহরণ দেখি। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা হচ্ছে জানি যে হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, অর্থাৎ এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? যে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তো এখানে সর্বশেষ কক্ষপথ হলো 4 নম্বর কক্ষপথ। তো 4 নম্বর কক্ষপথে আমাদের এখানে ইলেকট্রন আছে 2টি। তাহলে আমরা বলতে পারবো যে সর্বশেষ কক্ষপথে যেহেতু মোট ইলেকট্রন আছে 2টি, সেহেতু ক্যালসিয়াম মৌলের যোজ্যতা ইলেকট্রন হবে 2টি। ঠিক আছে, তো আমরা যদি এখন ডায়াগ্রাম পদ্ধতিতে একটু লক্ষ্য করি তাহলে এখানে কক্ষপথ কয়টি আছে? 4টি আছে। তাহলে 4টি কক্ষপথ নেওয়া হয়েছে। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি এবং 4 নম্বর কক্ষপথে 2টি। তাহলে এভাবেই নেওয়া হয়েছে। তো হচ্ছে এখানে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে হচ্ছে 8টি এবং 4 নম্বর কক্ষপথে হচ্ছে 2টি ইলেকট্রন নেওয়া হয়েছে। তাহলে এখানে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 না? তাহলে আমরা কি বলতে পারবো যে হচ্ছে ক্যালসিয়াম মৌলের যোজ্যতা ইলেকট্রন 2টি। ক্যালসিয়াম মৌলের যোজ্যতা ইলেকট্রন 2টি। ঠিক আছে, তো চলুন আমরা আরেকটি উদাহরণ দেখি। তো সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হলো 11।
তো হচ্ছে এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ হলো 3 নাম্বার কক্ষপথ। 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আছে একটি। তাহলে কি আমরা বলতে পারবো যে হচ্ছে যে সোডিয়াম মৌলের এখানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1, তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা একটি। তাহলে সোডিয়াম মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা একটি। এখন যদি আমরা ডায়াগ্রাম পদ্ধতির দিকে একটু লক্ষ্য করি যে হচ্ছে এখানে কক্ষপথ কয়টি আছে? 3টি আছে। তাহলে 3টি কক্ষপথ নেওয়া হয়েছে। প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে আছে 8টি ইলেকট্রন এবং 3 নম্বর কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। তাহলে আমরা ওইভাবেই নিয়েছি এখানে যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং 3 নম্বর কক্ষপথে 1টি ইলেকট্রন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা 1টি। সুতরাং এখন কি আমরা বলতে পারবো যে হচ্ছে সোডিয়াম মৌলের যোজ্যতা ইলেকট্রন 1টি? অর্থাৎ এই কয়টি উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারলাম যে হচ্ছে কোনো মৌলের যদি আমাদের হচ্ছে যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে হয়, তবে আমরা সেই মৌলটির আগে ইলেকট্রন বিন্যাস করে নেব। ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা শেষ কক্ষপথে যে যতগুলো ইলেকট্রন থাকবে, অর্থাৎ শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাটাই হবে ওই মৌলের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন। তো এই গেল হচ্ছে যোজ্যতা ইলেকট্রন টপিকের বিস্তারিত আলোচনা। এখন আমরা যাব যোজনী বা যোজ্যতা। ঠিক আছে, যোজনী বা যোজ্যতা নিয়ে এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, তো যোজনী বা যোজ্যতা আমরা হচ্ছে কয়েকটি নিয়ম দিয়ে আলোচনা করব। এই কয়েকটি নিয়ম জানলেই আশা করা যায় আপনারা যোজনী, কোনো মৌলের যোজনী বা যোজ্যতা সহজেই নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে আমরা একটু দেখি নিয়ম একটা, একটু দেখি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে বা যতটি বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বলে। তো এখানে বলছে যে হচ্ছে যোজনী বা যোজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা দেখব, অথবা বিজোড় ইলেকট্রন কয়টা আছে সেটা দেখব। তো কখন আমরা সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে দেখব, আর কখন সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কতটি আছে দেখব। তো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো হচ্ছে আমরা বলছি যে রোমান একে বলছে যে হচ্ছে সর্বশেষ কক্ষপথে 5-এর চেয়ে কম, অর্থাৎ 5-এর চেয়ে কম বলতে কি 1 থেকে 4। তো হচ্ছে 1 থেকে 4 সংখ্যক ইলেকট্রন থাকলে যতটি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি হবে, তাহলে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে সর্বশেষ কক্ষপথে 1 থেকে 4-এর মধ্যে 4 সংখ্যক ইলেকট্রন থাকলে যতটি ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি হবে যোজনী বা যোজ্যতা। অর্থাৎ যদি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে 1 থেকে 4 পর্যন্ত ইলেকট্রন থাকে, তাহলে আমরা ওই 1 থেকে 4 পর্যন্ত ইলেকট্রন থাকলে সেই সংখ্যাটি হবে ওই মৌলের হচ্ছে যোজনী বা যোজ্যতা। অর্থাৎ তখন কি হবে, তখন হবে যে মৌলের যোজ্যতা ইলেকট্রন সমান যোজনী বা যোজ্যতা হবে। কারণটা কি? কারণ আমরা যোজ্যতা ইলেকট্রনের আমরা সংজ্ঞা কি জানি, যে যোজ্যতা ইলেকট্রন সংজ্ঞা জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো যোজনী বা যোজ্যতা এখানে একই হচ্ছে না। তো হচ্ছে যদি সর্বশেষ কক্ষপথে 1 থেকে 4-এর মধ্যে ইলেকট্রন থাকে, তাহলে আমরা সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাটাই বলবো যোজনী বা যোজ্যতা। তাহলে এখানে যদি 1 নম্বর শর্তের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে 1 নম্বর শর্তের দিক থেকে মৌলের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতায় একই হবে বা সমান হবে। ঠিক আছে, এখন আমরা যদি রোমান 2-এর দিকে লক্ষ্য করি, তাহলে বলছে বা আমরা বলছি যে হচ্ছে সর্বশেষ কক্ষপথে 4-এর চেয়ে বেশি, অর্থাৎ আমরা কি বলতে পারবো 5 বা 5-এর চেয়ে কম, 5 বা 5-এর চেয়ে বেশি। তাহলে 4-এর চেয়ে বেশি, সেটা 5ও হইতে পারে, 6ও হইতে পারে, 7ও হইতে পারে, 8ও হইতে পারে। ঠিক আছে, তো 4-এর চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন থাকলে সর্বশেষ কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি হবে যোজনী বা যোজ্যতা।
এখন যদি আমরা দেখি যে সর্বশেষ কক্ষনমূলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে 4-এর চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে আমরা কি করব যে হচ্ছে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাটাই হবে ওই মৌলের ক্ষেত্রে যোজনী বা যোজ্যতা। এক্ষেত্রে আমরা যোজনী বা যোজ্যতা সমান কি লিখতে পারবো, যে যোজনী বা যোজ্যতা হচ্ছে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো এটার একটা টেকনিক আছে যে হচ্ছে তোমরা কিভাবে সহজেই হচ্ছে যোজনী বা যোজ্যতা নির্ণয় করতে পারবে যখন হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4-এর চেয়ে বেশি হবে। তো যোজনী সমান তোমরা আপনারা লিখতে পারবেন যে হচ্ছে যোজনী সমান 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ 8 থেকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বিয়োগ করলেই আমরা হচ্ছে এই নিয়মের ক্ষেত্রে আমরা যোজনীটা পেয়ে যাব। তো আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে এই দুটি নিয়ম একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে হচ্ছে এখানে সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11। তো একে যদি আমরা সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তবে আমরা পাবো 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ এখানে সর্বশেষ কক্ষপথ হলো 3 নাম্বার কক্ষপথ এবং হচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যা আছে 1টি। তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1 হবে। এবং আমরা বলেছি যে হচ্ছে সর্বশেষ কক্ষপথে যদি 1 থেকে 4-এর মধ্যে ইলেকট্রন থাকে তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটাই কি হবে? যোজনী হবে। তাহলে এইটাই হবে যোজ্যতা ইলেকট্রন, আবার এইটাই হবে যোজনী, সোডিয়ামের যোজনী বা যোজ্যতা 1। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে হলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদি 1 থেকে 4-এর মধ্যে হয় তাহলে মৌলের হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সমান হচ্ছে না। তো আমরা হচ্ছে ওই যে হচ্ছে প্রথম শর্তে সেটাই বলেছিলাম না যে হচ্ছে মৌলের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতা একই হবে। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু উদাহরণ 2-এর দিকে চলে যাই তাহলে আমরা পরেরটিও বুঝতে পারবো। তো এখানে ক্যালসিয়াম আমরা নিয়েছি। তো এখানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। তাহলে একে যদি আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, অর্থাৎ এখানে সর্বশেষ কক্ষপথ হলো 4 নম্বর কক্ষপথ এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যা আছে 2টি। তাহলে এটিও কি, তাহলে এখানে আমরা বলতে পারবো কি যে সর্বশেষ কক্ষপথে যেহেতু 2টা ইলেকট্রন আছে এই 2টি ইলেকট্রনই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে হচ্ছে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 2 হবে। এবং যোজনী নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব যে হচ্ছে এখানে কি 1 থেকে 4-এর মধ্যে আসে না, তাহলে 1 থেকে 4-এর মধ্যে যেহেতু আসে 2 সংখ্যাটা কি 1 থেকে 4-এর মধ্যে না? হ্যাঁ, 1 থেকে 4-এর মধ্যে, সেহেতু আমরা ওই সংখ্যাটিকেই হচ্ছে যোজনী হিসেবে বা যোজ্যতা হিসেবে প্রকাশ করব। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন এবং হচ্ছে ক্যালসিয়ামের যোজনী বা যোজ্যতা হচ্ছে 2 হচ্ছে সমান। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু গ্যালিয়ামের দিকে লক্ষ্য করি যে হচ্ছে গ্যালিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 31। তো এটার যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p1। তো এখানে সর্বশেষ কক্ষপথ হলো 4 নাম্বার কক্ষপথ, এখানে ইলেকট্রন আছে 2 আর 1 তিনটা। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন কত হবে? 3 হবে। এবং হচ্ছে কি এখানে কি 1 থেকে 4-এর মধ্যে আসে, যেহেতু 1 থেকে 4-এর মধ্যে আসে সেহেতু আমরা সেই যোজ্যতা ইলেকট্রনটাকেই যোজনী হিসেবে প্রকাশ করব। তাহলে গ্যালিয়ামের যোজ্যতা ইলেকট্রনও 3 এবং গ্যালিয়ামের যোজনী বা যোজ্যতা হচ্ছে 3। তারপর আমরা যদি এখন একটু সিলিকনের দিকে লক্ষ্য করি যে সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14। তো এখানে 1s2 2s2 2p6 3s2 3p2। তো এখানে দেখো সর্বশেষ কক্ষপথ হলো 3 নাম্বার কক্ষপথ এবং 3 নাম্বার কক্ষপথে হচ্ছে মোট ইলেকট্রন আছে 2 আর 2 4টা। তাহলে হচ্ছে সিলিকনের যোজ্যতা ইলেকট্রন কত হবে? 4 হবে। এবং আমরা কি বলছি যে যদি সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে হয় তাহলে ওই সংখ্যাটাই হবে কি যোজনী বা যোজ্যতা না? তাহলে সিলিকনের যোজনী বা যোজ্যতা কি হবে? যে হচ্ছে 4ই হবে না? হ্যাঁ, 4ই হবে। তো আমরা একটু দেখি ফসফরাসের ক্ষেত্রে। তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15। তো এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে আমরা দেখতেছি এখানে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে 5টা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে? 5 হবে। এখন ফসফরাসের যোজনী বা যোজ্যতা কি হবে আসলে? এটা কি 5 হবে? না, 5 হবে না। কেন হবে না? কারণ এখানে হচ্ছে মোট ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে নয়, এখানে হচ্ছে 4-এর বেশি। তার মানে 2 নম্বর নিয়ম প্রযোজ্য হবে। 2 নম্বর নিয়ম আমরা কি বলছিলাম? যদি এরকম হয় তাহলে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাটাই হবে ওই মৌলের যোজনী। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তো
এখানে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3 একটু আগে আমরা দেখলাম। তো এখানে হচ্ছে আমরা কি করব, এখন যোজনী বা যোজ্যতা নির্ণয় করব। তাহলে এখানে যদি আমরা এখান থেকে হচ্ছে এখানে কয়টি বিজোড় ইলেকট্রন আছে সেটা যদি নির্ণয় করতে চাই, তাহলে হুন্ডের নীতি আমাদের প্রয়োগ করতে হবে। তো হুন্ডের নীতি হচ্ছে আপনারা যদি জেনে থাকেন তাহলে তো ভালোই, আর যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে আপাতত একটু দেখে নিন যে হচ্ছে কিভাবে হচ্ছে হুন্ডের নীতিটা কাজ করে। তো হচ্ছে আমরা যদি এখানে 2p6 পর্যন্ত লিখবো, ঠিক আছে। তো 3s2, তাহলে এখানে পি এর ক্ষেত্রে, তো এখানে আমরা পি এর অরবিটাল পাবো, সমশক্তি সম্পন্ন অরবিটাল পাবো 3টি। এটা হুন্ডের নীতি অনুসারে আমরা জানি। তো হচ্ছে পি এর হচ্ছে অরবিটাল হচ্ছে 3টি, সমশক্তি সম্পন্ন অরবিটাল হলো 3টি, 3px 3py 3pz। তাহলে এখানে 3টি ইলেকট্রন যে আছে সেটা হচ্ছে একমুখী হবে 1 2 3। তাহলে এখানে আমরা দেখতেছি যে হচ্ছে এখানে যখন আমরা হুন্ডের নীতি অনুসারে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতেছি, তখন পি অরবিটালে এখানে শেষ কক্ষপথে আমরা দেখতেছি এখানে 3টি বিজোড় ইলেকট্রন থাকতেছে। তাহলে আমরা বলতে পারবো কি যে হচ্ছে এখানে শেষ কক্ষপথে যেহেতু 3টি বিজোড় ইলেকট্রন থাকতেছে, সেহেতু আমরা বলতে পারবো যে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 3টি, বা হচ্ছে যোজনী বা যোজ্যতা কত হবে, 3 হবে। তো আমরা এখানে যেহেতু হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে শেষ কক্ষপথে মোট ইলেকট্রন 5টি, অর্থাৎ 4 অপেক্ষা বড়, সেহেতু আমরা কি করব যে আমরা এখানে করব যে হচ্ছে আমরা বিজোড় ইলেকট্রন শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যার দিকে একটু লক্ষ্য করব। এখানে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আমরা হুন্ডের নীতি অনুসারে আমরা পাইলাম 3টি এখানে বিজোড় ইলেকট্রন আছে, সেহেতু আমরা বলতে পারবো যে হচ্ছে ওই মৌলটার যোজনী বা যোজ্যতা হলো 3। ঠিক আছে। তাহলে আমরা একটা টেকনিক শিখেছিলাম না, কি টেকনিক শিখেছিলাম যে হচ্ছে যদি কোনো মৌলে যদি যোজনী বা যোজ্যতা নির্ণয় করতে বলে, তাহলে আমরা সেই মৌলটির ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখি যে শেষ কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন সংখ্যা আছে, তাহলে এখানে 4-এর বেশি আছে, তাহলে কৌশলটা কি যে আমরা 8 থেকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যাটা বিয়োগ করে দিব। তাহলে 8 থেকে এখানে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত, 5 না? তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 3 হয় না? তো এই 3 আর এই 3 একই না? তাহলে হচ্ছে আমরা ওই পথেও আমরা করতে পারবো। আমরা যদি শর্টকাট টেকনিকের দিকে লক্ষ্য করি, আমরা এই পথে আমরা সহজেই যোজনীটা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, নির্ণয় করতে পারবো। এখন যদি আমরা একটু অক্সিজেনের দিকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা পাবো 1s2 2s2 2p4, অর্থাৎ এখানে শেষ কক্ষপথ হলো 2 নাম্বার কক্ষপথ, এবং এখানে 2 নাম্বার কক্ষপথে মোট ইলেকট্রন আছে 6টি। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন কত হবে, 6 হবে। কিন্তু এখানে কি যোজনী বা যোজ্যতা কি একই হবে? না, একই হবে না। তাহলে কি হবে যে যদি হচ্ছে শেষ কক্ষপথে যদি 4-এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে, এখানে 6টি আছে, 4-এর থেকে বেশি আছে, তাহলে আমরা সেই মৌলটির হচ্ছে বিজোড় সর্বশেষ কক্ষপথে কয়টি বিজোড় ইলেকট্রন আছে সেটি হিসাব করে আমরা হচ্ছে যোজনী বা যোজ্যতা নির্ণয় করব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে অক্সিজেনের, তাহলে আমরা বলতে পারবো যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন এখানে হলো 6। ঠিক আছে, তাহলে অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত, তার আমরা একটু হুন্ডের নীতি প্রয়োগ করে আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এখানে অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত নির্ণয় করার চেষ্টা করব। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম 1s2 2s2 2p4। তাহলে এখানে যদি আমরা হুন্ডের নীতি প্রয়োগ করি, তাহলে এখানে পি এর হচ্ছে সমশক্তি সম্পন্ন 3টি অরবিটাল আছে। তাহলে কি কি অরবিটাল, তো হচ্ছে 2px 2py 2pz। ঠিক আছে, তো এখানে হুন্ডের নীতি অনুসারে প্রথমে হচ্ছে একমুখী হবে 1 2, তাহলে এখানে কয়টা আছে, 4টি আছে না? তাহলে 1 2 3, এবং আরেকটি যে আসবে সেটা বিপরীতমুখী হবে 4। তাহলে আমরা দেখতেছি যে হচ্ছে প্রথম সমশক্তি সম্পন্ন অরবিটালে 2টি, পরের সমশক্তি সম্পন্ন অরবিটালে 1টি, এবং পরের সমশক্তি সম্পন্ন অরবিটালে হচ্ছে 1টি ইলেকট্রন আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্তেছি যে এখানে হুন্ডের নীতি প্রয়োগ করে আমরা দেখতেছি যে অক্সিজেনের হচ্ছে শেষ কক্ষপথে
দুইটি বিজোড় ইলেকট্রন আছে, সেহেতু এই দুইটি বিজোড় ইলেকট্রন আছে যেহেতু এই দুইটিকেই আমরা বলতে পারবো ওই মৌলের ক্ষেত্রে যোজনী। তাহলে এখানে অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2টি, সেহেতু যোজনী বা যোজ্যতা হবে 2। তাহলে আমরা একটু কৌশল অনুযায়ী কিভাবে নির্ণয় করতে পারবো, টেকনিক অনুযায়ী এটা একটু দেখি। যোজনী বা যোজ্যতা হবে হচ্ছে 8 থেকে মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বিয়োগ হবে। তাহলে 8 থেকে হচ্ছে মৌলটির অক্সিজেন মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত ছিল? 6 ছিল। তাহলে 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে 2 হয়। তাহলে এই 2 মিলছে না, তাহলে টেকনিকটা ঠিকই আছে। এবং এই টেকনিক অনুযায়ী আমরা এমসিকিউ বা হচ্ছে নৈবেদ্যিক সহজেই হচ্ছে সমাধান করতে পারবো যোজনী বা যোজ্যতার নৈবেদ্যিকগুলো। তো আমরা পরবর্তী ক্লাসে নিয়ম 2 এবং পরবর্তী নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, ক্লাস 2টি ভালোভাবে দেখবেন এবং হচ্ছে পাশে থাকার চেষ্টা করবেন।